আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা নবম ও দশম শ্রেণীর বায়োলজি ক্লাসে নেব। তো দেখো, বায়োলজিতে আমরা প্রথম অধ্যায়টা একটু শুরু করেছিলাম জীবন পাঠ। এখানে জীববিজ্ঞানের ধারণা ছিল, জীববিজ্ঞানের শাখাসমূহ ছিল। গত ক্লাসে আমরা জীববিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করেছি। জীববিজ্ঞানের দুই ধরনের শাখা আছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানের কিছু অংশ ছিল যেগুলো আমরা আলোচনা করেছি, যেমন মরফোলজি, ট্যাক্সোনমি, ফিজিওলজি, হিস্টোলজি, ইটিসি। আর ফলিত জীববিজ্ঞানের কিছু শাখা ছিল, যেমন প্যালিওন্টোলজি, স্ট্যাটিস্টিক্স, প্যারাসাইটোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর টেকনোলজি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই সাইডগুলো আমরা আলোচনা করেছি। আজ আমরা নতুন একটা পোরশন আলোচনা করব, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস, যেটা ঠিক আছে, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস নিয়ে। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসে দেখো, একটা জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস সর্বোত্তম হুইটেকার, AR-H হুইটেকার। আমি তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 7 বোর্ডে লিখেছি, দেখো। R-H হুইটেকার বিজ্ঞানী 1969 সালে 5 কিংডম নামে একটা রাজ্য প্রতিস্থাপন করে, যে রাজ্যকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, তাই তো। এখন রাজ্যটাকে আবার উনি 2টা সুপার কিংডমে বিভক্ত করেছেন, যেটা আমরা বোর্ডে লিখেছি। দেখো, জীবজগৎকে 2টা সুপার কিংডমে বিভক্ত করেছেন, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। আচ্ছা, সুপার কিংডম 1 এর মধ্যে প্রোক্যারিওটা, ঠিক আছে, প্রো মানে আদি, ঠিক আছে, আমরা আগে থেকেই জানি যে প্রো মানে আদি আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। প্রো অর্থ আদি আর ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস, ঠিক আছে। প্রো মানে আদি আর ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ জীববিজ্ঞান যত জায়গায়, অর্থাৎ জীববিজ্ঞান পড়তে গেলে যে কোনো স্থানে যদি তুমি প্রো দেখো, প্রো ক্যারিওটা দেখো, তাহলে বা প্রো মানে আদি, এটা ধরে নেবে, ঠিক আছে। আর ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস। এখানে প্রো ক্যারিয়ন অর্থাৎ আদিকোষী নিউক্লিয়াসের মধ্যে যারা আছে তাদেরকে বিজ্ঞানী হুইটেকার একটা গ্রুপে ভাগ করেছেন, ঠিক আছে। সেটাকে সুপার কিংডমে নামকরণ করা হয়েছে, সুপার কিংডম 1। আর ইউক্যারিওটা, ঠিক আছে, সুপার কিংডম 2 এর মধ্যে কি আছে? ইউক্যারিওটা, যারা প্রকৃত ইউক্যারিওট হচ্ছে প্রকৃতিকোষী, যারা নিউ মানে প্রকৃত, অর্থাৎ প্রকৃত কোষী নিউক্লিয়াস যাদের মধ্যে আছে, সেগুলোকে তিনি একটা গ্রুপে ভাগ করেছেন, যেটাকে সুপার কিংডম 2 বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ইউক্যারিওটের মধ্যে আছে কয়েকটা ভাগ, সেটা আমরা পরে দেখছি। আগে সুপার কিংডম নিয়ে আলোচনা করব, সুপার কিংডম 1 নিয়ে আলোচনা করব। সুপার কিংডম 1 এ যে প্রোক্যারিওটা আছে রাজ্য, সেই প্রোক্যারিওটাকে আবার একটা রাজ্যে ভাগ করা হয়েছে, মাত্র একটা রাজ্যে, সেটা হচ্ছে রাজ্য 1, যেটাকে মনেরা বলা হচ্ছে। এখন মনেরাটা তোমরা দেখো, এখানে সুপার কিংডম 1 হচ্ছে মনের, যেহেতু আদিকোষী অর্থাৎ নিউক্লিয়াসটা স্বয়ংসম্পূর্ণ নয়, ঠিক আছে। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য কি হবে? এরা এককোষী হবে এবং হচ্ছে আণুবীক্ষণিক জীব। অর্থাৎ আণুবীক্ষণিক মানে তোমার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে যাদেরকে দেখা হয়, সেটা হচ্ছে আণুবীক্ষণিক, তাই তো। তাহলে প্রোক্যারিওটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আদিকোষী, নিউক্লিয়াস গঠিত নয়, এবং হচ্ছে এককোষীও হতে পারে, আণুবীক্ষণিক জীব। আচ্ছা, এই সুপার কিংডম 1-কে অর্থাৎ প্রোক্যারিওটাকে আরেকটা রাজ্যে ভাগ করেছে, সেটা হচ্ছে মনেরা। আচ্ছা, মনেরার বৈশিষ্ট্য কি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, মনেরার বৈশিষ্ট্য দেখার আগে এর উদাহরণটা যদি আমরা জানতে পারি, তাহলে বৈশিষ্ট্যের সাথে উদাহরণের যে জীবটা বা প্রাণীটা থাকবে, যে জীবটা থাকবে, সেটার সাথে আমরা মিলকরণ করে করতে পারবো। এটার উদাহরণ হচ্ছে নীলাভ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল और ব্যাকটেরিয়া, ঠিক আছে। নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল কোনটা? যেটা আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে এককোষী এবং হচ্ছে তোমার একটু স্যাঁতসেঁতে জায়গায় থাকে নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, এটা কেমন, বৈশিষ্ট্যটা কেমন হবে? তাহলে এরা হচ্ছে এককোষী হবে। প্রথমে আমরা সুপার কিংডম প্রোক্যারিওটার বৈশিষ্ট্য আমরা দেখেছি যে এককোষী, তাহলে মনেরার বৈশিষ্ট্যও এককোষী হবে। এটা হচ্ছে ফিলামেন্টাস, অর্থাৎ একটা কোষের সাথে আরেকটা কোষের সংযুক্ত থাকে, একটা কোষের সাথে আরেকটা কোষের সংযুক্তি থাকে, সেটা হচ্ছে ফিলামেন্টাস বলা হয়। এটার আরেকটা উদাহরণ হচ্ছে নস্টক। এটি সাইন্টিফিক নেমের জন্য নিচে দাগ দেওয়া হয়েছে।
আচ্ছা, এটাকে নীলাভ শৈবাল শৈবাল বলা হয়, অর্থাৎ নীলাভ শৈবালের সায়েন্টিফিক নেম হচ্ছে নস্টক। আচ্ছা, তাহলে নস্টক কেমন? তাহলে হচ্ছে এরা এককোষী ফিলামেন্টাস এবং কলোনি যুক্ত হবে। এরা লম্বা লম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে, ঠিক আছে, কলোনি। কোষে ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার পর্দা নেই, অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। মানে আদি, অর্থাৎ নিউক্লিয়াস সংখ্যাপূর্ণ নয়। তার মানে নিউক্লিয়াসে যে তোমার যে পোর্শনগুলো আছে, যেমন 5টা অপশন আমরা জানি যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার ক্রোমোজোম, তারপর হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই যে জিনিসগুলো, এগুলো কন্টিনিউ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ থাকবে না। তাহলে নিউক্লিওলাসও থাকবে না, নিউক্লিয়ার পর্দাও থাকবে না। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুই নাই, ঠিক আছে। কিন্তু রাইবোজোম আছে, শুধুমাত্র কি আছে? রাইবোজোম থাকবে। অনলি ফর রাইবোজোম থাকবে, ঠিক আছে, অনলি ফর রাইবোজোম থাকবে। ওকে, আচ্ছা, রাইবোজোম যদি থাকে, আচ্ছা এটা একটা বৈশিষ্ট্য, সেটা আলাদা করে দেবেন। অনলি ফর রাইবোজোম থাকবে, ঠিক আছে, প্রোক্যারিওটে। মাইটোকন্ড্রিয়াও নাই, তোমার প্লাস্টিডও নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার পর্দাও নাই। আচ্ছা, এটার কোষ বিভাজন কিভাবে হবে? কোষ বিভাজন হবে হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়। এটার কোষ বিভাজন হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হবে। কোষ, তাহলে কোষ বিভাজন প্রক্রিয়া অর্থাৎ বংশবৃদ্ধি প্রক্রিয়া হচ্ছে দ্বিবিভাজন, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষে ডেভেলপ করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। আর কোষে কি থাকবে? অনলি ফর রাইবোজোম থাকবে, এবং কোষে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এটিসি কিছুই থাকবে না। আচ্ছা, মাঝে মাঝে কোনো এটার প্রধানত খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ। এটা দ্বিবিভাজন পদ্ধতিতে কোষ ডেভেলপ করে, আর খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ, ঠিক আছে। খাদ্য গ্রহণ পদ্ধতিটা হচ্ছে শোষণ, নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ। তবে কোনো কোনো জীব সে কী করে? সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। যেমন সবুজ, আমি প্রথমে বলেছি নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ, সবুজ তার মানে ক্লোরোফিল আছে মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে ক্লোরোফিল থাকতে পারে, যেটার মাধ্যমে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ওকে, ডান। তাহলে মোটামুটি আমরা সুপার কিংডম 1 প্রোক্যারিওটার বৈশিষ্ট্য পেলাম, এবং সুপার কিংডম 1 এর উদাহরণটাও দেখলাম। আর একবার আমরা রিপিট করছি, সেটা হচ্ছে সর্বপ্রথম যে সুপার কিংডম 1 এর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এরা হচ্ছে আদিকোষী এবং নিউক্লিয়াস, এরা আদিকোষী বা এককোষী হতে পারে, আণুবীক্ষণিক জীব। এরা হচ্ছে ফিলামেন্টাস, একটির পর একটি কোষ সংযুক্ত হয়ে তোমার ফিলামেন্ট গঠন করে, কলোনিয়াস। আচ্ছা, কোষে ক্রোমাটিন তন্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো নাই, কিন্তু আছে কি? শুধুমাত্র রাইবোজোম আছে। এরা কোষ বিভাজন পদ্ধতিটা কি? দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বংশবৃদ্ধি করে, এবং খাদ্য গ্রহণ পদ্ধতি অনলি ফর শোষণ। আচ্ছা, এরা মাঝে মাঝে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে, অর্থাৎ খাদ্য নিজেরা নিজেদের খাদ্যটা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের সাইন্টিফিক নেম হচ্ছে তোমার নস্টক। তাহলে মোটামুটি সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা সম্বন্ধে আমরা আলোচনা করতে পেরেছি। এটা একটু মুছে দিই, কারণ এগুলো আমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা, অর্থাৎ প্রকৃত কোষী। আচ্ছা, প্রকৃত কোষী বৈশিষ্ট্যটা সর্বপ্রথম আমরা দেখি, নিউক্লিয়াস সুগঠিত থাকবে। এটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস, ক্লিয়ার? সুগঠিত নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, সুগঠিত যদি নিউক্লিয়াস থাকে তাহলে কি হবে? এর নিশ্চয়ই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার প্লাজমা ইত্যাদি থাকতে পারে, তাই না? এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এককভাবে অথবা কলোনিবদ্ধভাবে বসবাস করে। আচ্ছা, সুপার কিংডম 2 এই যে ইউক্যারিওটাকে, এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 4টা রাজ্যে ভাগ করা হয়েছে। প্রথম রাজ্য হচ্ছে প্রোটিস্টা, সেকেন্ড হচ্ছে ফাঞ্জাই, থার্ড হচ্ছে প্লান্টি, ফোর্থ হচ্ছে অ্যানিমেলিয়া।
আচ্ছা, রাজ্য 1 যেটা প্রোটিস্টার বৈশিষ্ট্য কি সেটা আমরা দেখবো, উদাহরণটা দেখবো। সর্বপ্রথম উদাহরণটা দেখবো, তাহলে বৈশিষ্ট্য আমাদের অনলি খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, রাজ্য 1 যেটা প্রোটিস্টা, আমি এখানে 2 লিখেছি কারণ হচ্ছে আমাদের মোট 5টা রাজ্যে ভাগ করতে হবে, তাই না? হুইটেকার 5টা রাজ্যে ভাগ করেছিল, এই জন্য সেই অনুসারে 2 লিখেছি। কিন্তু সুপার কিংডম 2-তে হচ্ছে রাজ্য 2 যেটা লেখা আছে সেটা হচ্ছে রাজ্য 1, ঠিক আছে, প্রোটিস্টা। আচ্ছা আচ্ছা, প্রোটিস্টার বৈশিষ্ট্য কি? এর হচ্ছে এককোষী বহুকোষী হতে পারে, একক বা কলোনিবদ্ধ বা ফিলামেন্টাস হতে পারে, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। ক্রোমাটিন তন্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি থাকতে পারে। অন্যান্য অঙ্গাণুগুলোও থাকতে পারে। এদের প্রধান খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ, ফটোসিনথেসিসের মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর তোমার ডিভিশন পদ্ধতি হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন করতে পারে, এবং কনজুগেশনের মাধ্যমেও তোমার ডিভিশনটা হতে পারে। এটা ভ্রূণ গঠন হয় না, কিন্তু অযৌন জনন করতে পারে। আচ্ছা, এর মধ্যে উদাহরণটা হচ্ছে তোমার সর্বপ্রথম অ্যামিবা, প্যারাসেন্থিমিয়া বলতে পারো, প্যারামেশিয়াম, এককোষী বহুকোষী শৈবাল, ঠিক আছে। অ্যামিবা এর প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা আচ্ছা, রাজ্য 1 প্রোটিস্টার উদাহরণ হচ্ছে অ্যামিবা। আচ্ছা, রাজ্য 1 প্রোটিস্টার উদাহরণ অ্যামিবা সম্বন্ধে আমরা সবাই একটু জানি, তো সেটার বৈশিষ্ট্য লিখতেও খুব ইজি হবে। এই জন্য প্রথমে বৈশিষ্ট্য লেখার আগে উদাহরণটা মুখস্থ করলে আমরা মোটামুটি সেই রাজ্য বা সেই সুপার কিংডমের বৈশিষ্ট্য বলতে পারবো। তাহলে বৈশিষ্ট্যগুলো আরেকবার আমরা একটু রিপিট করি। সেটা হচ্ছে এরা এককোষী বা বহুকোষী এবং কলোনিবদ্ধ, ফিলামেন্টাস, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। তারপরে কি হচ্ছে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। আর কি থাকে এখানে? খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ, ফটোসিনথেসিস হতে পারে। তারপর হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটতে পারে, এবং ডিভিশন মূল পদ্ধতি হচ্ছে কনজুগেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এর উদাহরণ হিসেবে অ্যামিবা দেখতে পারি, প্যারামেশিয়াম দেখতে পারি, এককোষী বা বহুকোষী শৈবাল দেখতে পারি। আচ্ছা, এরপরে আমাদের রাজ্য 2 অর্থাৎ ফানজাই, ঠিক আছে। ফানজাই আমরা প্রথমে দেখছি ফানজাই মানে কিন্তু হচ্ছে তোমার ক্লোরোফিল বিহীন, তাই না? উদাহরণটা দেখি, উদাহরণটা হচ্ছে মাশরুম। ফানজাই উদাহরণ হচ্ছে মাশরুম। মাশরুম বলতে আমরা সবাই পরিচিত, মাশরুম আমাদের খাদ্য হিসেবে কিছু উন্নত মাশরুম যেগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা মাশরুম, পেনিসিলিয়াম, তারপরে ইস্ট, এগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। পেনিসিলিয়ামটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক তৈরি হয়, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়, আর পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। ফানজাই মানে ছত্রাক, ঠিক আছে। আচ্ছা, ছত্রাকের মূল বৈশিষ্ট্য হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটবে না, অর্থাৎ প্লাস্টিড নাই, ঠিক আছে, যার কারণে এটা বর্ণহীন। আচ্ছা, অধিকাংশ এর বৈশিষ্ট্য কি? আমরা যেহেতু উদাহরণ জেনে ফেললাম মাশরুম, ইস্ট, তারপরে পেনিসিলিয়াম, তাহলে বৈশিষ্ট্য কি? অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। যেহেতু এটা সালোক সংশ্লেষণ করতে পারে না, সেহেতু পরজীবী বা মৃতজীবী হতে পারে। আচ্ছা, দেহে এককোষী বা মাইসিলিয়াম যুক্ত দেহ কি হবে? এককোষী, ঠিক আছে। আমরা প্রথমটাতে পড়েছিলাম এককোষী বা বহুকোষী হতে পারে, কিন্তু ফানজাই 1 ফানজাই এককোষী, এটা বহুকোষী নয়। একটা কোষ থেকে অনেকগুলো কোষে ডিভিশন হবে। আচ্ছা, এটা মাইসিলিয়াম যুক্ত, মাইসিলিয়াম মানে শাখা প্রশাখা যুক্ত। এদের হচ্ছে কি থাকে? নিউক্লিয়াস সুগঠিত থাকে। এখানে আমরা একটা সুগঠিত নিউক্লিয়াস পাচ্ছি, তাই না? প্রোটিস্টাতে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস পেয়েছিলাম না, কিন্তু ফানজাইতে আমরা সুগঠিত নিউক্লিয়াস পেলাম। আচ্ছা, প্রোটিস্টাতে নিউক্লিয়াস পেয়েছিলাম, কিন্তু সুগঠিত ছিল না, ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ ছিল না, কিছুটা ছিল, কিছুটা অপ্রস্তুত অবস্থায় ছিল। আচ্ছা, এখানে কি থাকে? কাইটিন নামক বস্তু থাকে, যেটা পিচ্ছিল পদার্থের মতো মনে হয়, ঠিক আছে। মাশরুমের উপরে ভাগে এরকম দেখা যায়, এরকম নর্মালি আমরা এটাকে মাশরুম হিসেবে দেখি, এটাকে মাশরুম হিসেবে আমরা ব্যাঙের ছাতা বলি বাংলায়, কিন্তু আসলে এটা মাশরুম হিসেবে পরিচিত, যেটা কিনা এর উপরে একটা পিচ্ছিল পদার্থ থাকে, যেটাকে কাইটিন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কাইটিন দিয়ে গঠিত খাদ্য গ্রহণ পদ্ধতিটা কি? আমরা একটু আগে দেখেছিলাম তোমার মনেরার খাদ্য গ্রহণ
পদ্ধতি ছিল হচ্ছে শোষণ, প্রোটিস্টার খাদ্য গ্রহণ পদ্ধতি ছিল শোষণ, ফটোসিনথেসিসের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতো। আর ফানজাই হচ্ছে অনলি ফর শোষণ, ঠিক আছে, শুধুমাত্র শোষণের মাধ্যমে ফানজাই তোমার খাদ্য গ্রহণ করতে পারে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট সম্পূর্ণরূপে অনুপস্থিত, যেহেতু ফানজাই মানেই ছত্রাক, ঠিক আছে। আর বংশবৃদ্ধি কিভাবে করবে, একটু আগে আমরা দেখেছি যে প্রোটিস্টার বংশবৃদ্ধি হয়েছিল মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কনজুগেশন পদ্ধতিতে, আর তোমার মনেরাতে হয়েছিল দ্বিবিভাজন পদ্ধতিতে। কিন্তু অনলি ফর ফানজাই, যেটা কিনা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, ঠিক আছে, ফানজাই হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করছে। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম এখানে? প্রথম থেকে আমরা স্টার্ট করি। প্রথম বৈশিষ্ট্য, অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী, এদের দেহকোষটা কেমন? এককোষী অথবা মাইসেলিয়াম হতে পারে। এগুলো নিউক্লিয়াস সুগঠিত, কোষ প্রাচীরে কাইটিন নিয়ে গঠিত বা কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ, ক্লোরোপ্লাস্ট সম্পূর্ণরূপে অনুপস্থিত, আর বংশবৃদ্ধি হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা ফোর্থ রাজ্যে যাচ্ছি, সেটা হচ্ছে প্লান্টি রাজ্য। প্লান্টি মানেই হচ্ছে উদ্ভিদ, তাই তো? এটা আমরা জানি, প্লান্টি মানে উদ্ভিদ। তো প্লান্টি যেহেতু উদ্ভিদ, সেহেতু তার মানে সালোক সংশ্লেষণ করতে পারবে, তাই তো? সালোক সংশ্লেষণ করতে পারবে, তার মানে বিভিন্নভাবে বিভিন্ন আকৃতিতে এটাকে তোমার উদ্ভিদ বলতেই যে ছোট বড় সব উদ্ভিদকে বোঝানো হয়েছে। তো বিজ্ঞানী হুইটেকার এই উদ্ভিদ রাজ্যকে আবার কয়েকটা ভাগে ভাগ করেছেন। দেখো, আমি নিচে আবার সেপারেশন করে দিয়েছি। প্লান্টি তোমাদের পাঠ্য বইও আছে, মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। অলরেডি তোমরা ক্লাস 6-7-এও মোটামুটি বা 8-এও মোটামুটি এগুলো পড়েছো। তারপরেও আরেকটু আমরা ডিটেলস পড়বো। আচ্ছা, প্লান্টের বৈশিষ্ট্যটা আগে দেখবো, তার আগে আমরা দেখবো যে উদাহরণটা কি উন্নত সবুজ উদ্ভিদকে বোঝায়, ঠিক আছে? তাহলে প্লান্টের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। টিস্যুতন্ত্র আমরা কিন্তু যখন একটু ডিভাইড করে পড়েছিলাম, যেহেতু আমরা এটা রিভিশন দিচ্ছি, তখন কিন্তু আমরা টিস্যুতন্ত্র সম্বন্ধে পড়েছি। তো সবাই হয়তো জানবা টিস্যুতন্ত্রটা কি। আচ্ছা, এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হতে থাকে। প্রধানত কোথায় বসবাস করে? স্থলজ, অসংখ্য জলজ প্রজাতি পাওয়া যায়, ঠিক আছে? স্থলজ তো পাওয়া যায়, অসংখ্য জলজ প্রজাতিও পাওয়া যেতে পারে। এদের কি হয়? এদের অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে বংশবৃদ্ধি ঘটে। আচ্ছা, এদের শারীরবৃত্তীয় পার্থক্য দেখা যায়, অর্থাৎ দুটি ভিন্ন গ্যামেটের মিলনের মাধ্যমে তোমার নিউ গ্যামেটটা তৈরি হবে, অর্থাৎ জাইগোটটা তৈরি হবে। এদেরকে গ্যামেটগুলোকে কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয় বা আর্কিগোনিয়েট বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাসের মাধ্যমে, আর এটা হচ্ছে আইসোগ্যামাসের মাধ্যমে হতে পারে। আচ্ছা, এদের উদাহরণ হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ। তাহলে বৈশিষ্ট্য সর্বপ্রথম কি? নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং ডিপ্লয়েড পর্যায়ে হতে পারে, অর্থাৎ হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যেতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, এইটা। আচ্ছা, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মশবর্গীয়, ফার্নবর্গীয় এবং নগ্নবীজি, আবৃতবীজি। আচ্ছা, মশবর্গীয় উদাহরণ দেখবো আমরা, ফার্নবর্গীয় দেখবো, নগ্নবীজি দেখবো, আবৃতবীজি দেখবো। আচ্ছা, মশবর্গীয় যেটা হচ্ছে উদাহরণটা হচ্ছে মশ, ঠিক আছে? আর ফার্নবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে ফার্ন। নগ্নবীজি হচ্ছে তোমার সাইকাস পাইনাস। আবৃতবীজি হচ্ছে তোমার আম, জাম, কাঁঠাল, এই টাইপের যে উদ্ভিদগুলো আছে। আচ্ছা, এরপরে থার্ড, ফোর্থ, ফিফথ যে রাজ্যটা আছে সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াটা কি? অ্যানিমেলিয়া বলতে আমরা বুঝেছি যে অ্যানিমাল, অর্থাৎ প্রাণীকে বোঝানো হয়েছে। প্লান্টি আর অ্যানিমেল, এর ডিফারেন্স নাম শুনলে আমরা বুঝতে পারি যে যখনই প্লান্টি বলছে তখন আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে উদ্ভিদ, আর অ্যানিমেলিয়া যখন বলছে তখন আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রাণী। আচ্ছা, রাজ্য 4-5 অ্যানিমেলিয়া। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী, ঠিক আছে? এটা কিন্তু আমরা এতক্ষণ এককোষী দেখেছি, এটা হচ্ছে বহুকোষী, ঠিক আছে? অ্যানিমেলিয়া হচ্ছে বহুকোষী এবং সুগঠিত নিউক্লিয়াস। তো প্রথমেই সুপার কিংডম 2-তে আমরা দেখেছি যে সুগঠিত নিউক্লিয়াস। সো অ্যানিমেলিয়া হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। এদের কোষে জড় কোষ প্রাচীর বা প্লাস্টিড নাই, কিন্তু একটা জিনিস আমরা মিস্টেক করেছি, সেটা হচ্ছে রাজ্য 5-4-এ প্লান্টিতে জড় কোষ প্রাচীর আছে, ঠিক আছে? যেমন আবৃতবীজিতে জড় কোষ প্রাচীর আছে, নগ্নবীজিতে জড় কোষ প্রাচীর আছে, ফার্নেও থাকে, মশবর্গীতেও থাকে, অর্থাৎ প্লান্টি জড় কোষ প্রাচীর থাকে, কিন্তু অ্যানিমেলিয়াতে জড় কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, এখানে দেখো প্লাস্টিড না থাকার কারণে হেটারোট্রফিক বা পরভোজী এবং খাদ্য গলধকরণ করে। যেহেতু তোমার জড়কোষ প্রাচীর নাই, প্লাস্টিড নাই রাজ্য 5-এ, অ্যানিমেলিয়ার জড়কোষ প্রাচীর নাই, অর্থাৎ প্লাস্টিড নাই,
খাদ্য নিজেরা তৈরি করতে পারে না সালোক সংশ্লেষণের মাধ্যমে, তাহলে কি করবে, অপর একটা উদ্ভিদ বা অন্য কিছুর উপর ডিপেন্ড হয়, তাই তো, উদ্ভিদের উপর ডিপেন্ড থাকে রাজ্য। 5 অর্থাৎ অ্যানিমেলিয়া প্লান্টের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ অ্যানিমেলিয়া হচ্ছে প্লান্টের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে কি করবে, একটা খাদ্য গলদগ্রহণ করতে পারে। যেমন প্লাস্টিক না থাকার কারণে হেটেরোট্রফিক অর্থাৎ পরভোজী, হেটেরোট্রফিক অর্থ হচ্ছে পরভোজী। আচ্ছা, এটা পরভোজী হওয়ার কারণে খাদ্য গলদকরণ করে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমরা টিস্যুতন্ত্র কিন্তু প্লান্টিতেই ফার্স্ট করেছিলাম, তো যেহেতু টিস্যুতন্ত্র দেখলাম কিন্তু জটিল টিস্যুতন্ত্রটা কোথায় বিদ্যমান, অ্যানিম্যালিতে বিদ্যমান, কিন্তু প্লান্টিতেও কিন্তু জটিল টিস্যুতন্ত্র আছে। আচ্ছা, এরা সাধারণত সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড ফিমেল অ্যান্ড মেল হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টি করে। আচ্ছা, ভ্রূণ বিকাশের মাধ্যমে ভ্রূণীয় স্তর সৃষ্টি করে। আচ্ছা, প্রধান এটাকে অ্যানিমেলকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অমেরুদণ্ডী আর একটা হচ্ছে মেরুদণ্ডী। অ্যানিমেলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অমেরুদণ্ডী আর একটা হচ্ছে মেরুদণ্ডী। এখানে লেখা পসিবল হচ্ছে না, এই জন্য আমি লিখতে পারছি না। আচ্ছা, একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী, লিখে দিই। মেরুদণ্ডী এটা হচ্ছে অমেরুদণ্ডী, ঠিক আছে। একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। আচ্ছা, এটা ডিফারেন্ট ভাবে আলোচনা করতে হবে। এর নেক্সট পরের একটা ক্লাসে আমরা ডিফারেন্ট ভাবে আলোচনা করব। আজ হচ্ছে ছকের মাধ্যমে পড়লাম। ছকের মাধ্যমে পড়লে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। ছকের মাধ্যমে পড়াটাই অনেকটা বেটার হবে। আমরা আরেকটা জিনিস আজকে দেখব, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো। শ্রেণীবিন্যাসের ধাপগুলো নেক্সট ক্লাসেই দেখি, সেটা সব থেকে বেটার হবে। আচ্ছা, আমরা এটা আরেকটু রিভিশন দিব। বিজ্ঞানী হুইটেকার সর্বপ্রথম যেটা 1969 সালে 5 কিংডম নামে একটা রাজ্য প্রতিষ্ঠা করেন, সেটাকে জীবজগতের 5 কিংডম নামে বলা হয়। তিনি এটাকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন, সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটাকে একটা রাজ্যে ভাগ করা হয়, রাজ্য 1 মানে এরা, আর সুপার কিংডম 2তে যেটা রাজ্যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ইউক্যারিওটা, যেটাকে 4টা ভাগে ভাগ করেছে, যেটার নাম হচ্ছে রাজ্য 2 প্রোটেস্টা, রাজ্য 3 হচ্ছে ফানজাই, রাজ্য 4 হচ্ছে প্লান্টি, রাজ্য 5 হচ্ছে অ্যানিম্যালিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সুপার কিংডম 1 এর কিছু বৈশিষ্ট্য আমরা বলি। সুপার কিংডম 1 মনেরা, যেটা বৈশিষ্ট্য হচ্ছে এককোষী ফিলামেন্টাস, এরা হচ্ছে কলিনবদ্ধ হয়ে বসবাস করে, নিউক্লিয়ার পর্দা নাই, মাইটোকন্ড্রিয়া, তারপরে তো তোমার প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুই নাই, অনলি ফর রাইবোজোম, শুধুমাত্র রাইবোজোম আছে। এটার কোষ বিভাজন হয় দ্বিবিভাজন পদ্ধতিতে, খাদ্য গ্রহণ পদ্ধতি অনলি ফর শ্বসন, সালোক সংশ্লেষণ মাঝে মাঝে করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নষ্টকে নীলাশস্য এবার বলা হয়, আর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে আসে সুপার কিংডম 2 ইউক্যারিওটার বৈশিষ্ট্য। সর্বপ্রথম যেটা আছে প্রোটিস্টা, রাজ্য 2। রাজ্য প্রোটিস্টার উদাহরণ হচ্ছে অ্যামিবা, যেটা হচ্ছে এককোষী বহুকোষ হতে পারে, ফিলামেন্টাস হতে পারে, ডিএনএ আরএনএ থাকতে পারে, প্রোটিনও আছে। এটার খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ, সালোক সংশ্লেষণের মাধ্যমে হতে পারে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, কনজুগেশন পদ্ধতির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর হচ্ছে রাজ্য 3 ফানজাই, মাশরুম, যেটাকে আমরা ছত্রাক হিসেবে পরিচিত, মাশরুম হিসেবে বলি। এটা হচ্ছে মৃতজীবী পরজীবী হতে পারে, এককোষী ফাইসিলিয়ামযুক্ত, এদের কোষগুলো নিউক্লিয়াস সুগঠিত থাকে, কোষ প্রাচীরে কাইটিন বস্তু থাকে, খাদ্যগ্রহণ পদ্ধতি সাধারণত শোষণ, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, যেহেতু ফানজাই মানেই হচ্ছে ছত্রাক, ঠিক আছে। অ্যাপ্লাইড রেসপন্সের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপরের যে রাজ্যটা আসছে সেটা হচ্ছে প্লান্টি। প্লান্টিকে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, উন্নত টিস্যুতন্ত্র দেখা যায়, ভ্রূণ সৃষ্টি হয়, জলজনের মাধ্যমে হচ্ছে ডিফারেন্ট একটা প্লান্ট তৈরি হবে। আচ্ছা, আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়েট ইত্যাদি, এটা ফিমেল গ্যামেটকে বলা হয়। এটা উন্নত উদ্ভিদ। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজী, আবেশবীজী। মশবর্গীয়ের মধ্যে উদাহরণ হচ্ছে মশ, ফার্নবর্গীয়ের মধ্যে উদাহরণ ফার্ন, নগ্নবীজী হচ্ছে সাইকাস স্পাইনাস। সাইকাস স্পাইনাস একটা শোভাবর্ধনকারী উদ্ভিদ। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আম, জাম, কাঁঠাল ইত্যাদি বোঝানো হয়েছে। এরপরে রাজ্য হচ্ছে 5 অ্যানিমেলিয়া, যেটাকে আমরা অ্যানিম্যাল হিসেবে পরিচিত, বহুকোষী নিউক্লিয়াসযুক্ত, একটা নির্দিষ্ট নিউক্লিয়াস অর্থাৎ বহুকোষী প্রাণী, ঠিক আছে, নিউক্লিয়াস স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, এতে কোনো জড়কোষ প্রাচীর নাই, প্লাস্টিক নেই, যার কারণে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, ডিপেন্ড হচ্ছে প্লান্টির উপরে, তাই তো। যেহেতু হেটেরোট্রফিক পরভোজী, সেহেতু এরা গলদকরণ করতে পারে, গলদকরণ করে খাদ্য গ্রহণ করে, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, আর হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড গ্যামেটের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। এটাকে হচ্ছে তোমার 2টা ভাগে ভাগ করতে পারি আমরা, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। তো মেরুদণ্ডী ভ্রূণ অবস্থায় মেরুদণ্ড
থাকে আর অমেরুদণ্ডিতে ভ্রূণ অবস্থায় নট্রকর্ড থাকে। আচ্ছা, এটাকে আবার কয়েকটা আছে, মাংসাশী আছে, তারপর হচ্ছে পরভোজী আছে, বিভিন্ন রকম আছে, যা পরে ডিটেলস আলোচনা হবে। এটা মোটামুটি একটা শর্ট একটা ক্লাসিফিকেশন যেটা বিজ্ঞানী হুটেকার আলোচনা করেছেন। এটাকে আবার ডিটেলস করে আমরা আলোচনা করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আমরা খুব পড়ার সুবিধার্থে খুব শর্ট করে নিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা পরের অপশনগুলো করবো। তা আজ এই পর্যন্ত থাক, তোমরা এটা একটু বাসায় একটু প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে, যেহেতু এটা পড়া তোমাদের আর একটু পড়লেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।